এটা হচ্ছে গলাচিপা নদী। কি যে বলবো, পুরো গলা চাইপে ধরা নদীর মতোই। বরিশালের নতুন লঞ্চ এম খান 7। হোয়াট, লিটারেলি? হ্যাঁ, এটা তো প্রিন্স আওলাদ 10। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিএসএলভি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি পূবালী 12 লঞ্চে ঢাকা টু পটুয়াখালী ভ্রমণ ভিডিও পার্ট 2। এদিকে মনপুরা হাতিয়া রুটের তাসরিফ 2 সার্চলাইট জ্বালিয়ে বিধ্বংসী গতিতে এগিয়ে যাচ্ছে এবং আমাদেরকে কিছুক্ষণের মধ্যেই ওভারটেক করে ফেলবে এমনটা মনে হচ্ছে। তবে পূবালী 12 পক্ষ থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছি না। একটা নর্মাল গতিতেই চলতেছে পূবালী 12 লঞ্চ। আর একটা বিষয় হচ্ছে, তাসরিফ সিরিজের লঞ্চগুলোর বডি ফিটনেস সুন্দর, প্লাস বডির তুলনায় ইঞ্জিনগুলো তুলনামূলক বড় এবং শক্তিশালী, যার কারণে নর্মাল গতিতে মানে ইঞ্জিনগুলোকে নর্মাল পাওয়ারে রাখলেও দেখা যায় যে লঞ্চ ভালো স্পিডেই চলতেছে। তো দেখেন, তাসরিফ কিন্তু দুর্দান্ত গতিতে আমাদেরকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে। আর যেহেতু উপকূলীয় লঞ্চ, লম্বা পথ পাড়ি দিতে হবে এবং এই লঞ্চগুলো একটু সবসময়ই বেশি গতিতে চলার চেষ্টা করে, কিন্তু ওই হিসেবে পূবালী 12কে পটুয়াখালী ঘাটে সকাল সকাল পৌঁছতে পারলেই হবে। তো সেই হিসেব করে আর কি চালাইতেছে পূবালী 12। তাড়াহুড়োর কোনো প্রয়োজন নাই। আশা করা যায় সকাল সকাল 6টা-7টার মধ্যে পৌঁছে যাবে। তো দর্শক, যারা যারা ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তবে এখনও লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব না করে থাকলে ভাই, টাকা পয়সা নিয়ে কিপটামি করেন সমস্যা নাই, কিন্তু এই ব্যাপারটায় কোনোভাবেই কিপটামি করবেন না। লাইক করে দেন দ্রুত, আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন। এবং ভিডিওটি কেমন লাগতেছে, আপনি কোথা থেকে দেখতেছেন, আর কী টাইপের ভিডিও দেখতে চান, সব কিছুই কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনাদের ভ্রমণ প্রিয়, লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিয়ে দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত। তাসরিফ 2 আমাদেরকে ওভারটেক করেই ফেললো, তো কি আর করার। চলেন এক কাপ কফি খেয়ে মাথা ঠান্ডা করার চেষ্টা করি। এনার্জি বিস্কুট কত করে? এনার্জি বিস্কুট 20 টাকা, ওই এক প্যাকেট দেন। আর কফি? কফি 30 টাকা। তো দেন একটা কফি। চা বা কফির সাথে কিছু না খাইলে আমার ভাল লাগে না। তো এইখানে খোঁজাখুঁজি করতে করতে পছন্দ মতো কিছু না পেয়ে শেষ পর্যন্ত এক প্যাকেট নাটি বিস্কুট নিয়ে নিলাম। প্রিয় দর্শক, এবার দেখেন পুরো নদী আলোকিত করে একদম বিয়ে বাড়ি সাজিয়ে আসতেছে বরিশালের নতুন লঞ্চ এম খান 7। হোয়াট, লিটারেলি? হ্যাঁ, এটা তো প্রিন্স আওলাদ 10। কিন্তু এত আলো জ্বালায় কবে থেকে এই লঞ্চে? কি একটা অবস্থা, এম তো পুরো অবাক। তো দর্শক, মিস্টেক হয়ে গেল, এটা হচ্ছে বরিশালের প্রিন্স আওলাদ 10। তো এত পরিমাণে আলো জ্বালিয়েছে, দূর থেকে মনে হয়েছিল এম খান 7। তবে কাছে আসার পরে বডি ফিটনেস এবং লোগো দেখে বুঝতে পারলাম যে না, এটা আওলাদ 10। রাতের এই সময়টাতে নদীপথে ঢাকাগামী অনেক লঞ্চকেই দেখতে পাওয়া যায়। তেমনিভাবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সুরভি 8 লঞ্চ। এটা ইলিশার থেকে ছেড়ে এসেছে, ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। আর যদি আপনাদেরকে আর একটু পেছনের দিকে দেখাই, পেছনে বলতে আর কি সুরভি 8-এর পেছনে আর আমাদের সামনে, তাহলে দেখতে পাচ্ছেন দূরে অনেক আলো জ্বলতেছে, তার মধ্যে বিশেষ করে এম খান 7। তো একটু আগে আওলাদ 10কে এম খান 7 মনে করেছিলাম, কিন্তু এইবার আর ভুল হবে না, এটা শিওর এম খান 7। আর এম খান 7-এর পেছনে আরও অনেক লঞ্চ আছে। তো আর একটু কাছে আসলে অবশ্য জিনিসটা ভালোভাবে দেখা যাবে। আমাদের লঞ্চও বারবার সার্চ লাইট মেরে সামনে দেখে নিচ্ছে, এত দূর থেকে যাচ্ছে, কি একটা অবস্থা। একটু কাছ থেকে গেলেই তো ভালো হতো, ক্যামেরা জুম করে তারপরে আবার ফোকাস দেওয়া লাগে, তখন মানে এমনিতেই ক্যামেরার ধরতে কষ্ট হয়ে যায়। তো কাছ থেকে গেলেই তো ভালো হতো। এখন কি গান গেয়ে কাছে আসতে হবে নাকি? কাছে এসো, কাছে এসো, কাছে এসো না। লঞ্চ রেও ক্লোজ আপ পেস্ট দিয়ে ব্রাশ করাইতে হবে, তাইলে কাছে আসবে। আরে ক্যামেরার লেন্সে ঠিকমতো পাচ্ছে না,
তো তারপরেও যতটুকু সম্ভব দেখাচ্ছি। দেখেন এম খান 7 আমাদেরকে ক্রস করে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এখন মোটামুটি দেখা যাচ্ছে স্পষ্ট। একে তো যত বাতি আছে সব জ্বালায় রাখে, তারপরে আবার দূর থেকে যাইতেছে, যার কারণে ঠিকঠাকভাবে ক্যামেরার ফোকাসে পাচ্ছি না আর কি। কালো ধোঁয়া ছেড়ে ঢাকার দিকে এগিয়ে যাচ্ছে। তবে এই লঞ্চটার ক্ষেত্রে বলাই লাগে যে যাত্রী সেবায় যুক্ত হওয়ার পর থেকে যতটুকু সম্ভব ভালো গতি, ভালো সার্ভিস, ভালো ব্যবহার, সব দিক দিয়ে মানে A to Z ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করে যাচ্ছে এই লঞ্চটি। তো সেক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ জানাই এই খান গ্রুপকে। তো যাত্রী সেবার মান উন্নত করার জন্য যথেষ্ট পরিমাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই লঞ্চটি। এখন যেই লঞ্চটা আমাদেরকে ক্রস করে যাচ্ছে এটার নাম বা রুট কিছুই আমি বুঝতেছি না। তো এইটার ব্যাপারটা আপনাদের হাতে ছেড়ে দিলাম। কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এটার নাম কি এবং কোন রুটে চলে এই লঞ্চটা। তো এরপরে যেই লঞ্চটাকে আমরা দেখতে পাচ্ছি এটা সম্ভবত বরিশালের লঞ্চেই হবে। তো প্রথমে আমরা পেয়েছি আওলাদ 10কে, তারপরে এম খান 7 লঞ্চ। এখন আমরা দেখতে পাচ্ছি এটা সম্ভবত কুয়াকাটা 2 লঞ্চ হতে পারে। তো যতটুকু বুঝতেছি দূর থেকে আবসা আবসা দেখা যাচ্ছে আর কি। তো সম্ভবত কুয়াকাটা 2 লঞ্চ বরিশাল থেকে ছেড়ে এসেছে এবং ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। আর এরপরে যেই লঞ্চটা আছে সেটা আর কেউ নয়, বরিশাল রুটের অপটিমাস প্রাইম খ্যাত পারাবত 12। চমৎকার বডি ডাইমেনশন, গোল্ডেন কালার লাইটিং এবং LED নেম প্লেট দেখে অনেক দূর থেকেও খুব সহজেই চিনে ফেলা যায় এই লঞ্চটিকে। তো পারাবত 12কে দেখতে পাচ্ছেন জাঁকজমকপূর্ণ অবস্থায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে সর্বশেষ লঞ্চ হিসেবে। তো বাকিগুলো আগেই চলে গিয়েছে। তো বরিশাল রুটের এই চমৎকার লঞ্চটির সাথে আপনার ভ্রমণ অভিজ্ঞতা থাকলে জানাতে পারেন কমেন্ট সেকশনে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদেরকে ক্রস করে যাচ্ছে MV প্রিন্স রায়হান 1। এই লঞ্চটা পটুয়াখালী থেকে ছেড়ে এসেছে এবং ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। আর আমরা আছি পূবালী 12 লঞ্চে। তা আমরা ছেড়ে এসেছি ঢাকার থেকে এবং পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছি। তো একই রুটের 2টা লঞ্চ এখন একে অপরকে ক্রস করে গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। আরও একটি লঞ্চ যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তবে এটাকে দেখে মনে হচ্ছে চরমন্তাজ রুটের রেড সান 5 লঞ্চ হতে পারে, তবে একদম শিওর না, যেহেতু দূর থেকে যাচ্ছে ভালো বোঝা যাচ্ছে না। প্রিয় দর্শক, এবার দেখেন হুলারহাট ভান্ডারী রুটে নতুন যুক্ত হওয়া পূবালী 7 লঞ্চ যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তবে এটা তো এখানে থাকার কথা না, কারণ এই লঞ্চ বের হবে হচ্ছে চাঁদপুর ঘাট থেকে একটু এদিকে এসে বরাবর মেঘনার এই পারে ইব্রাহিমপুরের আগে যে নদীটা আছে সেই নদীর থেকে মেঘনায় বের হওয়ার কথা। কিন্তু এইখানে কি করতেছে আল্লাহই জানে। এদিকে আমরা প্রায় কালীগঞ্জ চ্যানেল অতিক্রম করে ফেলেছি, সামনেই হচ্ছে ইলিশা চ্যানেল। এবং এইদিকে দেখেন কালীগঞ্জ ঘাটে অলরেডি তাসরিফ 2 বার্থিং নিয়েছে। তো এই জায়গায় পূবালী 7 কেন আসলো বুঝলাম না, দেখে তো মনে হয়েছে ইলিশা চ্যানেল ঘুরে বের হয়েছে। তো এত নদী ঘোরার কি কারণ আল্লাহই জানে, হয়তো দিক ভুল করে ফেলেছে অথবা কী কারণে এসেছে সেটা তারাই জানে। যাই হোক, তো কালীগঞ্জ ঘাটে উলানিয়া কালীগঞ্জ ঘাটে আছে তাসরিফ 2। তো এই লঞ্চটাকে আমরা একবার মুন্সিগঞ্জ ঘাট থেকে পিছনে ফেলেছি, তারপরে এ আবার আমাদেরকে ওভারটেক করে চলে এসেছে। এখন আবার কালীগঞ্জ ঘাটে রেখে যাচ্ছি। আর সামনেই যেহেতু ইলিশা চ্যানেল, এখন ঘাট ছেড়ে দিলেও আশা করি আর আমাদেরকে ধরতে পারবে না। এখান থেকেই ভালো রকম ঢেউয়ের আভাস পাচ্ছি। তবে এই দিক থেকে যতই দক্ষিণে যাওয়া হবে ততই ঢেউ বাড়তে থাকবে, কারণ সমুদ্র কাছাকাছি চলে আসবে। তো যদিও আমরা আর দক্ষিণে যাব না, একটু পরেই আমরা ডান দিকে ঢুকে পড়বো ইলিশা চ্যানেলে। দর্শক, এটা হচ্ছে ইলিশা চ্যানেলের শুরু, মানে ইলিশা চ্যানেলের মুখ। এইখান থেকেই আর কি আমাদের পূবালী 12 ডান দিকে ঢুকে যাবে নদীতে। আর এই জায়গাটা হচ্ছে মেহেন্দিগঞ্জের ভেতরে এবং আমরা এখন মেঘনা নদীতে আছি। তো এখন এই মোড় ঘুরে আস্তে করে এই ছোট নদীতে ঢুকে যাবে। এবং দেখেন লঞ্চের হেডলাইট দিয়ে রেখেছে এই দিকটাতে, যাতে দিক নির্ধারণ করে একদম রিল্যাক্সে ভিতরে প্রবেশ করা যায়। আজকে আকাশ একদম অন্ধকার, কারণ চাঁদ আজকে নেই আকাশে। সন্ধ্যার পরেই চাঁদ ডুবে গিয়েছে, চিকুন চাঁদ ছিল একটা। আমরা বুড়িগঙ্গা নদী মানে ধলেশ্বরী নদী শেষ করতে না করতেই চাঁদও অস্তমিত হয়ে গিয়েছে। তো যার কারণে পরিবেশটা একদম অন্ধকার, চারিদিক ঘুটঘুটে অন্ধকার একটা অবস্থা। চাঁদের আলো থাকলে এইসব জায়গাটাও খুব সুন্দরভাবে দেখা যেত, কিন্তু চাঁদের আলো না থাকার কারণে
ওই সাপোর্টটা না পাওয়ার কারণে কিন্তু অন্ধকার, একদম অন্ধকারেই। বাকি এই যে আলো মানে লঞ্চের হেডলাইটের কারণে এটুকু দেখা যাইতেছে। প্রিয় দর্শক, গভীর অন্ধকারের মধ্যে এখন ঘড়িতে সময় হচ্ছে 1:15, মানে 1:12 বাজে। তো এই মুহূর্তে আমরা ইলিশা চ্যানেল ধরে ঢুকে এখন আমরা যে নদীতে চলতেছি, এই নদীর নাম হচ্ছে গণেশপুরা নদী। তো এই গণেশপুরা নদী ধরে আমরা আরও বেশ খানিকটা সময় এগিয়ে চলব। এই মুহূর্তে আমাদের ডান পাশটায় হচ্ছে মেহেন্দিগঞ্জ এবং বাম পাশেও মেহেন্দিগঞ্জের কিছু অংশ এবং ভোলা। তো বলতে পারেন ডান পাশে হচ্ছে বরিশালের মেহেন্দিগঞ্জ এবং বাম পাশে হচ্ছে ভোলা। তো অন্ধকারের কারণে কিছুই দেখা যাচ্ছে না। ছোট ছোট লাইট জ্বলে আছে, এগুলো হচ্ছে মাছ ধরার নৌকা, বিভিন্ন ট্রলার নৌকা। তো ভীষণ অন্ধকার, এরই মাঝে আমরা এগিয়ে চলতেছি। তো এই নদীর নাম বলেছি যে গণেশপুরা নদী। এরপরে আমরা কারখানা নদীতে ঢুকবো। তো তখন আবার আপনাদেরকে ভিডিওতে দেখাবো। দেখেন এই যে আমি আছি একদম লঞ্চের সামনে বাম পাশে ফ্যান্টারে। প্রিয় দর্শক, রাত 3:25 আমরা চলে আসলাম ভিসি রোড লঞ্চ ঘাট। তো এই ঘাটে অল্প কিছু যাত্রী নামতেছে। এদের নামা শেষ হলেই আবারও লঞ্চ ব্যাক গিয়ার দিয়ে পরবর্তী স্টপেজের উদ্দেশ্যে রওনা করবে। এখানে দেখেন লেখা আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, ভিসি রোড লঞ্চ ঘাট। ভিসি রোড লঞ্চ ঘাট ছেড়ে দিল। তো পরবর্তী ঘাট হচ্ছে গোপালিয়া লঞ্চ ঘাট। তো এখন এই দিকটাতে নদীর এমন অবস্থা যে সম্পূর্ণ টাইম সার্চ লাইট জ্বালিয়েই রাখা লাগে, লাইট বন্ধ করলেই বিপদ। দর্শক, লঞ্চ এখন আছে কারখানা নদীতে, আর এই হচ্ছে গোপালিয়া লঞ্চ ঘাট। তো গোপালিয়া লঞ্চ টার্মিনাল আর কি। তো এখানে এখন যাত্রী নামবে লঞ্চ। প্রিয় দর্শক, 3:50 আমরা গোপালিয়া লঞ্চ ঘাট দিলেহা পশ্চিম কাছিপাড়া লঞ্চ ঘাট। তো যাই হোক, পশ্চিম কাছিপাড়া লঞ্চ ঘাটে আমরা পৌঁছে গেলাম। আর এই ঘাটের নাম ভুল বলার কারণটা হচ্ছে পটুয়াখালী রুটে এটা আমার দ্বিতীয় ভ্রমণ। প্রথমবার যখন ভ্রমণ করেছিলাম সেটা প্রায় 7-8 বছর আগে। AR খান 1 লঞ্চে পটুয়াখালী থেকে ঢাকা গিয়েছিলাম। তো যেটার কোনো কিছুই তেমন আমার মনে নেই। আর এইসব ঘাটের নাম তো দেখেই নাই তখন, কারণ তখন ভিডিও করতাম না। তো যার কারণে এই দ্বিতীয় ভ্রমণে এসেছি। তো এই সমস্ত ঘাটের নাম আমার ভালো জানা নেই। গুগল ম্যাপ থেকে যেটা পেয়েছি সেটাই বলেছি, কিন্তু এসে দেখি যে নাম অন্যটা। পরিবেশ খুবই নীরব নিস্তব্ধ, যেহেতু প্রায় 4টা বাজে। আর এদিকে যাত্রীদের যার যার গন্তব্যে যাওয়ার জন্য অটোরিকশা আছে। তো যাদের বাসা একদম পাশেই তারা হয়তো হেঁটে যাবে, আর একটু দূরে হলে তারা এই অটোরিকশায় করে বাসায় চলে যাবে। তো আলাদ খোলা হয়ে গিয়েছে, এখনই ব্যাঘাট দিবে পুবালি 12 এবং পরবর্তী ঘাটের উদ্দেশ্যে রওনা করবে। আর সামনে যে নদীপথ রয়েছে সেটা কিছুটা রিস্কি, নদী অনেকটা চিকন। তো দেখা যাক কিভাবে আমরা পার হতে পারি। সামনে একটা মাছ ধরার নৌকা আমাদেরকে সিগন্যাল দিচ্ছে একটু ঘুরে যাওয়ার জন্য। হয়তো সে অলরেডি জাল পেতেছে। তো তার জালের উপর থেকে যদি লঞ্চ যায় তাহলে জাল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তো এই যে দেখেন একটা সাদা একটা কি যেন ভেসে আছে নদীতে, তো ওটাই হচ্ছে এই নৌকার জালের এক মাথা এবং অন্য মাথা তার নৌকায়। তো এই জালের উপর দিয়ে যদি লঞ্চ যাইতো তাহলে মানে জাল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল। সেজন্যই সে বারবার লাইট দিয়ে সিগন্যাল দিয়েছে আমাদেরকে। সামনে একটা লাল সিগন্যাল আলো জ্বলতেছে নিভতেছে। তো ওই বাতিটার ওই পাশ থেকে আমাদের লঞ্চ বাম দিকে মোড় নিবে। আর এই জায়গায় নদীপথটা খুবই ডেঞ্জারাস, মানে নদীর অবস্থাটা খুবই ডেঞ্জারাস। তো যার কারণে লঞ্চ কোনোভাবেই গতি বাড়াতে পারতেছে না, একদম হালকা গতিতে খুবই সাবধানতার সাথে নদীপথ অতিক্রম করতে হচ্ছে। কারণ যে কোনো সময় হালকা পাতলা একটু ডানে বামে বেশি চলে গেলেই কিন্তু চরে আটকে যাওয়ার সম্ভাবনা। আর একবার চরে আটকে গেলে ভালোভাবে তাহলে তো বুঝতেই পারতেছেন, হ্যাঁ, পরবর্তী জোয়ার আসার আগ পর্যন্ত এখানেই চুপচাপ ঘাপটি মেরে বসে থাকতে হবে। সেজন্য এই দেখেন নদীর একদম পাশ ঘেঁষে যাচ্ছে, কারণ নদীর ওই পাশটাতে আবার চর। তো এই পাশে নদীতে পানি বেশি। আর ফুল টাইম সার্চ লাইট জ্বালিয়ে সামনের অবস্থাটা পর্যবেক্ষণ করা লাগতেছে।
অন্যদিকে আমরা বরিশালের লঞ্চে যেমনটা দেখি যে মাঝে মাঝে সার্চ লাইট জ্বালায়, বেশিরভাগ সময়ই তারা নিরিবিলি চালাতে থাকে, কারণ সেক্ষেত্রে তাদের নদী বড় এবং চরে আটকে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কিন্তু এইসব রুটের ক্ষেত্রে সাবধানতা অনেক বেশি অবলম্বন করতে হয়। এই যে বাল্কহেড জাহাজটা, এটা একদমই আমাদের সামনে বরাবর ছিল, তবে অনেক হর্ন দেওয়ার পরে এটা একটু সাইড দিয়েছে। কিন্তু নদী মোটামুটি বড় হলেও এই পাশাপাশি অবস্থায় ঘেঁষেই যাওয়া লাগবে, কারণ নদীর ওই পারে গেলেই আটকে যাবে। খুবই ক্রিটিক্যাল একটা পরিস্থিতি আর কি। একদম নদীর পার ঘেঁষেই চলতেছে, আর লঞ্চের স্পিড দেখেন, মানে ঝিমাইতেছে। এখানে গতি বাড়ানোর কোনো সুযোগ নাই, স্পিড বাড়াইবেন আর ঘ্যাট করে চরে উঠে যাইবেন, পরে অনেক বয়ে থাকবেন, চা বানায় খাইবেন আর কি। তো ঠান্ডা মাথায় এই জায়গাটা অতিক্রম করতে হবে। সামনে পরবর্তী নদী যেটা গলাচিপা নদী, সেই নদীতে আবার পানি বেশি, কিন্তু এই জায়গাটা বিশেষ করে খুবই পানি কম। কারখানা নদীর এই জায়গাটা এসে নদীটাও যেমন সরু, পাশে কম, তেমনিভাবে নদীর গভীরতাও অনেকটা কম অনেক জায়গা থেকেই, যার কারণে কিন্তু লঞ্চকে খুবই সাবধানতার সাথে চালানো হচ্ছে। গতি কমিয়ে দিয়ে আঁকা বাঁকা হয়ে এইবারে একবার ওই পারে একবার, এরকম আরও বেশ খানিকটা পথ অতিক্রম করলে তারপরে গলাচিপা নদী। তো ওই নদীতে প্রবেশ করে খানিকটা পথ অতিক্রম করার পরেই আশা করি এইরকম সমস্যাটা আর থাকবে না, অর্থাৎ চরে আটকে যাওয়ার যে একটা টেনশন, তো সেইটা আর থাকবে না, এরপরে ফ্রি মাইন্ডে চালানো যাবে। বর্তমানে প্রায় সব লঞ্চকেই কন্ট্রোলিং করা হয় হাইড্রোলিকের মাধ্যমে, কিন্তু এক যুগ আগেও যখন প্রায় সব লঞ্চকেই হুইলের মাধ্যমে ঘোরানো হতো, তখন এই সমস্ত জায়গা অতিক্রম করাটা কত কঠিন ছিল চিন্তা করা যায়। ঘড়িতে এখন 4:45 বাজে। তো এই মুহূর্তে আমরা কারখানা নদী থেকে একদম গলাচিপা নদীতে ঢুকে পড়েছি, আর এটা হচ্ছে গলাচিপা নদী। কি যে বলবো, পুরো গলা চাপে ধরা নদীর মতোই। এখান থেকে নদীর চওড়া অনেকটাই কম, যার কারণে লঞ্চকে খুবই সতর্ক এবং সাবধানতার সাথে চালাইতে হচ্ছে। হেডলাইট বন্ধ করা মানেই যেন বিপদ সংকেত। তো কোনো লঞ্চকে এত বেশি সময় হেডলাইট জ্বালিয়ে রাখতে দেখিনি এর আগে, আমি এই লঞ্চকে দেখতেছি প্রথম। মানে পটুয়াখালীর লঞ্চ হেডলাইট জ্বালিয়ে রাখা লাগে খুব বেশি পরিমাণে। দেখেন, বন্ধ করারই কোনো ফুরসত নাই, কারণ নদী প্রচুর পরিমাণে আঁকা বাঁকা নদী, প্লাস নদীর চওড়াও কম এবং গভীরতাও অতটা বেশি না বলতে গেলে, তাই খুব সাবধানতার সাথে হেডলাইট জ্বালিয়ে রেখে চালাতে হচ্ছে। প্রিয় দর্শক, যারা এখনও আমাদের ভিডিওটি দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিছুই করেন নাই ভাই, কিপটামি সিপটামি বাদ দেন, দ্রুত লাইক করেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন, এবং কমেন্টে জানিয়ে দিন কোথা থেকে দেখতেছেন, কী টাইপের ভিডিও দেখতে চান, এবং ভিডিওটি কেমন লাগতেছে সব কিছু জানিয়ে দিয়ে আপনাদের ভ্রমণপ্রিয়, লঞ্চপ্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিন। তো দর্শক, এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। ইনশাআল্লাহ পটুয়াখালী ঘাট পর্যন্ত ভিডিওর বাকি অংশ নিয়ে আগামীকালকে হাজির হব। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।